দাদা একটু গেটটা খুলুন। দাদা ও দাদা দাদা এখন ওরা বলছে যে কিছুতেই গেট খুলবে না, 10টায় নাকি গেট বন্ধ করবে, তারপর বেরোনো যাবে না, ঢোকাও যাবে না। আমরা ঘুমিয়ে পড়েছিলাম, এদিকে হয়েছে কি হোটেলের গেট বন্ধ হয়ে গেছে। ফাইনালি খেতে বেরিয়েছি, তো এই সবাই মিলে খেতে বসেছি আদি বনশ্রী হোটেলে। খাওয়া দাওয়া করে তারপরে এবার হোটেলে যাব। হোটেলে বেরোনোর সময় প্রচন্ড ঝামেলা করছিল যে কিছুতেই বেরোতে দেবো না, রীতিমতো ঝগড়া করে গেট খুলতে হলো। আপনারা কি করে এখন এইসব সময় বেরোচ্ছেন, এত রাতে কি করে বেরোচ্ছেন, এখন আর কোনো খাবার পাওয়া যাবে না, তো আপনাদের আগে ভাবা উচিত ছিল। এই না তা না অনেক কিছু। এই খাবার চলে এসছে, এবার আমি নিয়েছি রুটি আর বাটার চিকেন, আর এখানেও রুটি আর বাটার চিকেন। তুই কি নিয়েছিস? কাতলা তুই নিয়েছিস কাতলা মাছের ঝোল কারি। এই যে তুমি? বাটার চিকেন, এটা কাতলা মাছ, এটা কাতলা ভাজা, এটা আরেকটা বাটার চিকেন, কাতলা ভাজা দেখা যাচ্ছে। ও এটা আরেকটা বাটার চিকেন, এটা ড্রাই চিলি চিকেন, আচ্ছা, আর এটা রুটি। দাম মোটামুটি রিজনেবল না? হ্যাঁ দাম মোটামুটি দাম মোটামুটি রাতে খোলাও আছে কারেক্ট। একটু ভয় ভয় খাচ্ছি, তবে মনে হচ্ছে পাশের দোকানটার থেকে বেটার এখানে খেয়েছি। একটু ভয় ভয় খাচ্ছি, তার কারণ আগের দিনের টেস্টটা যেরকম ছিল তো সেরকম টেস্ট না হয়। এটা খেয়ে কিরাম লাগছে বলছি। আর দাম মোটামুটি রিজনেবল, মানে এই সব কিছু 5-6 জন মিলে খেয়ে 1500 থেকে 2000 টাকার মধ্যে বিল আসবে। ভালোই খেলাম, খাবারগুলো বেশ ভালো না, কিন্তু মিলের খাবারগুলো ভালো না, আলাকাটের খাবারগুলো ভালো। মিল নেবেন না। হ্যাঁ এই যে মিলের সয়াবিন, এটা এত বাজে খেতে, দেখতে কিন্তু খুব ভালো, খেতে জঘন্য। আর সবাই সবকিছু খেয়েছে, এখানে কি একটা 5-6টা লেবু খেয়েছে, বাকি সব ছেটে ফুটে সব। এখন এইটাতে খেলাম যেটা আদি বনশ্রী আর কি, আর সকালে খেয়েছিলাম ওইটাতে। ওইটার থেকে এইটার কিন্তু টেস্ট বেটার। খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, আরো প্রচুর খাবার দাবার নিয়ে নেওয়া হয়েছে যদি রাতে খিদে পায়, তার জন্য চিপস টিপস অনেক কিছু নেওয়া হয়েছে, প্লাস আরো চিলি চিকেন রুটি ফুটি ওগুলোও নিয়ে নেওয়া হয়েছে, চিলি চিকেন পরোটা ফরোটা। তো খিদে পাওয়ার আর কোনো চান্স নেই। আর পুরো বকখালি এখন বন্ধ হয়ে গেছে, এখন মোটামুটি রাত্রি 11:30 বাজে, বকখালি পুরো খালি হয়ে গেছে, পুরো খালি। রাস্তায় শুধু আমরা ঘুরছি আর কিছু গরু ফুরু ঘুরছে। রাত্রিবেলা 12টার সময় এখন সমাজ সেবা হচ্ছে। অ্যাজ এক্সপেক্টেড হোটেলের দরজা বন্ধ হয়ে গেছে, কাউকে পাওয়া যাচ্ছে না, ঢুকতে হবে। সবাই বসে আছে, ওয়েট করছে। এই চিৎকার করে ডাক সবাইকে। দাদা একটু গেটটা খুলুন। দাদা ও দাদা 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 গেটটা খুলুন একটু। এই তো থ্যাংক ইউ দাদা। ফোন করছিলাম পাইনি, তাই জন্য চিৎকার করে ডাকলো। ফাইনালি গেট খেলা হলো, চলো আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। কাল সকালে অনেক প্ল্যান আছে, তো ইচ্ছা আছে যে আশেপাশের সাইট সিনগুলো করবো। তো চশমা ছাড়া কি করে করবো জানি না, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না।
চেক আউট করে নিচ্ছি। এখন বাজে সকাল 11টা। তো চেক আউট অলরেডি ডান, খালি একজনের ওয়েট করছি। আজকে প্ল্যানটা হচ্ছে এখান থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, করে একটুখানি হয়তো সমুদ্রের ধারে যাব বা যাব না জানি না। আর মেন হচ্ছে একটু সাইট সিনগুলো করতে যাব, করে তারপরে আজকে ওখান থেকে আমরা নামখানার দিকে যাব। বলো কেমন ছিল তোমার এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স ভালো, কিন্তু হোটেলের ব্যবহার আর সার্ভিসটা খুবই ভালো। আর প্রচুর পোকা, ওরে বাপ রে বাপ, কোটি কোটি পোকা এসে আক্রমণ করছে। আমার মনে হয় বকখালির মতো জায়গায় এটা ঠিকই আছে, এরকম স্ট্যান্ডার্ড এখানে, তবে ভালো হোটেল অবশ্যই আছে। আর এমনি সবই ঠিক আছে, সার্ভিসটা বাজে। আর মানে অনেক কিছু বলে নিয়ে যাবে, সেরকম সার্ভিস দেবে না, বাট এরকম মানে প্রাইস হোটেলে এরকমই এক্সপেক্টেড। হ্যাঁ, আমারও তাই মনে হয় যে যা টাকা পয়সা নিয়েছে সেই অনুযায়ী মোটামুটি ভালোই সার্ভিস দিয়েছে, কিন্তু সেই ভালোই সার্ভিসটা খুব বাজে। আর কি। বাকি সব ঠিক আছে, বাকি সব আছেই বাকি। মানে দীঘা মন্দারমণির মতো নয়, দীঘা মন্দারমণি অনেক বেটার। দীঘা মন্দারমণি দীঘা মন্দারমণি অনেক স্ট্যান্ডার্ড, অনেক বাট হ্যাঁ কাছে পিঠে একবার ট্রাই মারা যেত। লোকাল ট্রেনে করে মজা নেই খাওয়ার জন্য, মজা 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 মজা। বকখালি ঠিক আছে। এই চলে এসছে খাবার দাবার, সবার ভাত আলুর তরকারি আর ডাল। এটা কি গো? এটা আলুর তরকারির সাথে একটা দুটো পিস অন্য কিছু না না না, এটা পুঁই শাকের তরকারি। পুঁই শাকটা নেই, এতে আলুই আছে, একটা পুঁই শাক দেখলাম। ভাত ডাল পুঁই শাকের নামের একটা তরকারি, সারা পুঁই শাকের যেটা আলুর তরকারি আসে, আর খেতে কিরকম সেটা খেয়ে আপনাদেরকে জানাচ্ছি। কালকে যেরকম ছিল সেরকমই হবে হয়তো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই বনশ্রী এসি হোটেল, এইখানে খেলাম। নামেই এসি আর কি, প্রচণ্ড গরম। আর খাবারের স্ট্যান্ডার্ডও খুবই বাজে, মানে কালকে রাতে যাও বা একটু ভালো বানিয়েছিল, আজকে তো আরোই বাজে। এখন যাচ্ছি একটু সাইট সিন। বনশ্রী এসি হোটেল ছেড়ে এবারে এগোচ্ছি সাইট সিন। তারপর মৌসুমী আইল্যান্ডের মতন ওর ভিতরে তাঁবু বা টেন্ট রয়েছে থাকার জন্য, নাইট স্টে। 4 টাইম খাবার নিয়ে প্যাকেজ সিস্টেম পার হেড। এসি রয়েছে, নন এসি আছে। যেটা মৌসুমী আইল্যান্ড থেকে রেট কম, এখানে 800 টাকা থেকে। মৌসুমী আইল্যান্ড তো 1000-1200 টাকা। একটা টেন্ট 800 টাকা। হ্যাঁ, পার হেড 4 টাইম খাবার নিয়ে, 4 টাইম খাবার নিয়ে। এটা হচ্ছে এখানকার ইকো পার্ক, 20 টাকা করে টিকিট নিল। এবার যাচ্ছি ভিতরে। এই দেখুন ইকো পার্ক, এটা কি আইফেল টাওয়ার? কি একটা টাওয়ার, ছাদে সব মাথায় লাগানো রয়েছে, ফ্যানের ব্লেড টাইপের, কিন্তু ভেঙে গেছে। এই দেখুন ডাইনোসর, খুব ভয়ঙ্কর। এই দেখুন বিভিন্ন জঙ্গলি জন্তু জানোয়ার দেখা যাচ্ছে। শিম্পাঞ্জি দোলনা চড়ছে, এ এক অভিনব দৃশ্য। হুপ হুপ করছে আবার। আর এদিকে পুকুর, জলাশয়, সুন্দর মনোরম পরিবেশ, কাঠফাটা গরম। আহা, কি অসাধারণ লাগে, ভারী মনোরম পরিবেশ। এই যে মিকি মাউস, মিনি মাউস, ছোটা ভীম, বড় ভীম, মেজ ভীম, সব রয়েছে। এদিকে একটা মাঠ মতো, তাতে ঝাউ গাছ, এই নাকি ঝাউ বন। আর এই সব স্লিপ, দোলনা,
ঢেঁকি এইসব লাগানো, সুন্দর কাদাও আছে, অল্প অল্প জল। ইকো পার্ক, দারুণ এখানকার ইকোসিস্টেম, বাচ্চারা খেলছে, ছাগল চড়ে বেড়াচ্ছে, দারুণ সিস্টেম। ছাগল ঘাস খাচ্ছে, মানুষ ছাগল খাচ্ছে, আবার মানুষ মরে গেলে মাটিতে মিশে যাচ্ছে, দিয়ে আবার ঘাস হয়ে যাচ্ছে। এই জন্য এর নাম ইকো পার্ক। গল্পের গরু গাছে ওঠে, এখানে ছাগল গাছে ওঠার চেষ্টা করছে, কিন্তু ও তো গরুও নয় আর গল্পেরও নয়, তাই উঠতে পারছে না। আরেকবার চেষ্টা করো তো বাবা। না, চলে যাচ্ছে, লজ্জা পেয়েছে বাবা। আর এই করতে করতে পৌঁছে গেলাম এখানকার সি বিচে। কোথায় সি কোথায় বিচ? কেষ্টপুরের নালার মতো দেখতে একটা কি রয়েছে, জলাশয় একটা রয়েছে, কিন্তু এটাকে সি কি করে বললো আমি তো বুঝতে পারছি না। এই যে এখানে সমুদ্রে যাওয়ার রাস্তা, বেড়া দিয়ে আটকানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু সত্যকে চেপে রাখা যায় না, নীলগাইকেও আটকে রাখা যায় না। আমরা এখন চলেছি পাহাড় পর্বত ডিঙিয়ে, দুর্গম গিরি কান্তার মরু পার করে সমুদ্র দেখতে। এক অভাবনীয় যাত্রা। এগিয়ে চলো, বাধা বিঘ্ন আসতে থাকবে, সব পেরিয়ে বাধা বিপত্তি বিঘ্ন অতিক্রম করে হাঁটতে থাকো, এগোতে থাকো। এরপর আমরা যাচ্ছি ফ্রেজারগঞ্জ। ওখানে 200 বছর পুরনো ব্রিটিশ বাংলো বাড়ি আছে, প্লাস একটা সি বিচ রয়েছে আর একটি মন্দির রয়েছে। এই ইকো রিসর্ট থেকে বেরিয়ে গেলাম, দিয়ে আবার যাব হচ্ছে ফ্রেজারগঞ্জ। এই উইন্ডমিলটা দেখতে পাচ্ছেন, উইন্ডমিলগুলো বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে তৈরি করা। কতগুলো আমফানে ক্ষয়ক্ষতি হয়ে সব ব্লেড টেড ভেঙে গেছে, ওগুলো রিপেয়ার হয়নি। এখানে কলকারখানা প্রচুর ছিল, তখন লাগানো হয়েছিল, বাট এখন অটো বিদ্যুতের প্রয়োজন পড়ে। এই রাস্তাটাই যাচ্ছে ফ্রেজারগঞ্জ থেকে, এইটা ফ্রেজারগঞ্জের রাস্তাটা এইখানে শেষ নয়, আরো 1 কিলোমিটার ছিল। আচ্ছা, সমুদ্রের পরপর পরপর চাষের জায়গা, ধান চাষের জায়গা ছিল, ঘর বাড়ি ছিল, সেগুলো সব নিয়ে নিয়েছে। অনেকটাই বাংলো বাড়ি নিয়েছিল, তেঁতুল গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, যেসব গাছ ছিল আমাদের নিজের চোখে দেখা, আচ্ছা সব সমুদ্র টেনে নিয়েছে। আচ্ছা, এটা কতদিন আগে? জিসিবি দিয়ে মাটির কাজ করছে, বাঁধটা তৈরি হচ্ছে নতুন, এই বাঁধ ছিল না, এই জন্য আচ্ছা। ধীরে 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 সমুদ্র গ্রাস করে নিচ্ছিল এই দ্বীপটাকে। আচ্ছা, বাঁধটা নতুন করে টেন্ডার নিয়ে কাজ শুরু করেছে, 8খানা জিসিবি কাজ করছে। বাস স্ট্যান্ড তো এইখানেই ছিল, বকখালি বাস স্ট্যান্ড ছিল না। প্রচুর এরকম বাড়ি ঘরদোর ছিল এখানে, বাট সে বাড়ি ঘরদোরগুলো এখন নেই, সেগুলো সব সমুদ্রের তলায় চলে গেছে। প্রচুর ধানের জমি, চাষের জমি, তো সেই দেখে সরকার থেকে এখন একটা বাঁধ তৈরি করা হচ্ছে। আর এদিকে গঙ্গা মায়ের মন্দির। একটু ইতিহাসের পাতা ঘাটলে জানা যায় যে স্যার অ্যান্ড্রু ফ্রেজার 1903 সালে লেফটেন্যান্ট গভর্নর হন এই বাংলার, আর ওই সময় উনি এইখানে এই বাংলোটা তৈরি করেছিলেন। অ্যান্ড সেই অনুযায়ী এই জায়গাটার নাম হয় ফ্রেজারগঞ্জ। এক সময় কত নাম ছিল এ বাড়ি, সময়ের সাথে সাথে এ বাড়িও ইতিহাস হয়েছে আর পরিণত হয়েছে একটি ধ্বংসাবশেষে। পৌষ সংক্রান্তির মকর সংক্রান্তি যে স্নানটা হয়, এখানে সেই মেলা বসে স্নান করা হয়। আর সমুদ্রে যারা মাছ টাছ ধরতে যায় তারা এখানে মায়ের মন্দিরে পুজো দিয়ে যায়। এখানে মন্দিরের ভিতরে গঙ্গা মা রয়েছে, গঙ্গা, ভগীরথ, অগস্ত্যমুনি, ও উপরে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আমার নাম হচ্ছে স্বপন জেনা। আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। ফোন নাম্বার রয়েছে 8207055446। আপনারা অবশ্যই আসবেন, গাইডলাইন সম্পূর্ণভাবে ফ্রিতে পাবেন।
এবং সুন্দর পরিষেবা দিয়ে থাকি। দাদা কিন্তু দারুণ সব ইতিহাসগুলো বলছেন, আমাদের জায়গাগুলো দেখাচ্ছে। তো এখন ফ্রেজারগঞ্জ ছেড়ে এখন নেক্সট কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি আমরা কার্গিল সি বিচ। পাকিস্তানের সঙ্গে যখন কার্গিল যুদ্ধ হয় ওই সময়টা ওই কার্গিল সি বিচে একটা ক্যাম্প ছিল, মিলিটারি ক্যাম্প। ওই ক্যাম্পটা উঠে গেছে যাতে সমুদ্র পথে কোনো শত্রুরা এসে আমাদের এই বকখালির উপরে হানা না করে, তার জন্য মিলিটারি ক্যাম্প ছিল। ক্যাম্পটা চলে যাওয়ার পরে এই কার্গিল সি বিচ বলে নাম দিয়েছে। পর্যটকরা যায়, ওখান থেকেই দেখতে পাওয়া যায় সানসেট পয়েন্ট। মেনলি হচ্ছে সানসেটটা খুব সুন্দর ওই জায়গাটা দেখতে পাওয়া যায়। আর বকখালি যে চড়া সমুদ্র, অনেক দূর জল চলে গেছে, কিন্তু কার্গিল সি বিচে আপনি পা ফেললেই কাছে জল পাবেন, একদম কাছে জল পাবেন। আর ওখান থেকে সানসেটটা দেখতে পাবেন, প্লাস তিনখানা দ্বীপ দেখতে পাওয়া যাবে সুন্দরবনের, যেটা হচ্ছে জম্বু দ্বীপ, মৌসুমী আইল্যান্ড ও সাগর দ্বীপ। এই হচ্ছে যাওয়ার রাস্তা, দু সাইডে ম্যানগ্রোভে ভরা জঙ্গল। রাস্তাটা দেখেই বাঙালি প্লেনে পড়ে যাবে। এটা হচ্ছে কার্গিল বিচ। এখানে তিনটে দ্বীপ দেখা যাচ্ছে, ওই মৌসুমী আইল্যান্ড, সাগর দ্বীপ, জম্মু দ্বীপ। আর এখানে জল অনেক কাছে কম্প্যারেটিভলি। আর দেখুন এই আইল্যান্ডটা কিন্তু, মানে এই জায়গাটা কিন্তু একদমই খালি, স্নান টান করার জন্য খুবই ভালো। এটা সন্ধেবেলা এলে খুব সুন্দর লাগে, আর বাকি সাইট সিনটা ভোরের দিকে করলে বেস্ট। নেক্সট জায়গা যাচ্ছি আমরা বেনফিস মৎস্য বন্দর। ওখানে থাকার জন্য হোটেল রয়েছে, হেলিপ্যাডের জায়গা, তেল পাম্প, বরফকল, মার্কেটিং প্লেস। ওইখান থেকে লঞ্চে করে জম্বুদ্বীপ লঞ্চে বোটিং হচ্ছে। আর ওইখানে যে মোহনা রয়েছে, মোহনার উপরে খুব বড় করে প্ল্যাটফর্ম বানানো রয়েছে। গভীর বঙ্গোপসাগরে যেসব সমুদ্রে মাছ ধরতে যায়, বড় বড় মাছ ধরা ট্রলার নৌকো, ওইখানে মাছগুলো তোলে। আচ্ছা, 5 টাকা করে এন্ট্রি ফি কেটে ভিতরে ঢুকতে হবে। গাড়ি পার্কিং এর জন্য 10 টাকা, আচ্ছা। আর হেড 5 টাকা, গাড়ি পার্কিং 10 টাকা। অ্যাকচুয়ালি মাছের সিজনটা আরো মাসখানেকের পর, মানে খুব যখন ঝড় জল বা বর্ষা, খুব জোর বর্ষা হয়, এই সময়টা মাছটা বেশি হয়। আচ্ছা, এটা হচ্ছে আষাঢ় মাসের শেষের দিকে। আষাঢ়ের শেষে? হ্যাঁ, আষাঢ়ের এখন প্রথমের দিকে এখন আষাঢ়, এটা শেষের দিকে মাছটা প্রচুর ধরনের হয়। তখন ইলিশ মাছের দাম হয়তো 150-200 টাকা করে কিলো। আচ্ছা, ইলিশ মাছ অপুরন্ত ইলিশ, ইলিশ কমপ্লেট, তেলে ভোলা, তপসে, বিভিন্ন রকমের মাছ। জুলাইয়ের মাঝামাঝি এলে প্রচুর সস্তায় ইলিশ টিলিশ সবকিছু পাওয়া যায়। ভেনামি চিংড়ির চাষ হয় এখানে। চিংড়ি লাল ধরনের একটা চিংড়ির জাত আছে, এই লাল চিংড়ির চাষ হয়। এগুলো দেখুন মাছ রয়েছে, মাগুর মাছ প্রচুর রয়েছে, প্রচুর। ওই দেখেন এখানে সব মাগুর মাছ দেখতে পাচ্ছেন। এসব তো খাওয়াই হলো না। হ্যাঁ, যে মাছ বাজে একদম, নোংরা প্রচুর খায়। ও মাগুর মাছ, এটা হাইব্রিড মাগুর। এ আরো বড় হবে, একটা সাইজ 4-5 কিলো করে সাইজ হবে। এই দেখেন, এই যে ক্যারেটে করে খাবার নিয়ে এসছে, মুরগির ছাটফাট খাবার নিয়ে এসছে, কি অবস্থা দেখ। এরকম ট্রলারে করে। 2 নম্বরই হয়, অন্য কোনো মাছ বলে হোটেলে বড় বড় রেস্টুরেন্ট চালিয়ে দিচ্ছে। এই হচ্ছে টিকিট কাউন্টার, পার হেড 5 টাকা করে, আর গাড়ি পার্কিং 5 টাকা করে, আর গাড়ি পার্কিং 10 টাকা। এই সাইড দিয়ে না আমাদের আবার 5টার মধ্যে নামখানা পৌঁছতে হবে। আরামসে হয়ে যাবে। 40-এও ট্রেন রয়েছে। না আমাদের 5টা। এটা সুন্দরী। এই যে মূল উঠেছে।
এগুলো হচ্ছে সব সুন্দরী গাছ। এখান থেকে যদি দ্বীপ অব্দি যেতে চায় কেউ, তাহলে 150 টাকা পার হেড, বা গোটা নৌকা বুক করলে 2-2,500 টাকায় পাওয়া যায়। তো আমরা এখনো অবধি ডিসাইড করে উঠতে পারিনি যে বোট নেব কিনা। তো হ্যাঁ, তুলেছি। গপু সুন্দরী গপু। কোথায় কুমির? কুমির কোথায়? কি ড্রাগনের মতো দেখতে। কই? মারপিট করতে ধরতে গেলে পুরুষ গর্তে ঢুকে এই দেখো মারপিট করছে, দেখো এই ভিডিও করছো। পুরো করে কামড়াতে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় দুটো দুটো করে। এবার যাব এই নৌকায়। হ্যাঁ? কেমন লাগছে বলো? সুন্দরবনের ওখানেও কি গাছপালা এরকমই না আরো বড় বড়? এরকমই ছোট বেশি বাড়ে না, এর মধ্যেই বাঘ ফাগ থাকে ওখানে, কমে গেছে এখন। আমি কি বলছি মন দিয়ে শুনুন, শুনলে অনেক কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমি হচ্ছে গাইড, টোটাল জীবন জীবিকাটাই টোটালটাই আপনাদের উপরেই নির্ভর করে, কারণ লঞ্চ পার্টি আমাকে কোনো বেতন দেয় না, আপনারা খুশি হয়ে যেটা দেবেন সেটাই হচ্ছে আমার। আপনারা এই যে জেটি থেকে উঠলেন, এই যে খাড়িটা দিয়ে যাচ্ছেন, এই খাড়িটার নাম হচ্ছে ব্রিটিশদের নামে নাম। এটা আপনারা প্রশ্নই করতে পারেন কেন, কারণ ভারতবর্ষে ব্রিটিশরা 200 বছর রাজত্ব করে গেছে। যখন যে লর্ড সাহেব আমাদের বকখালির বুকে শাসন করেছেন, ওদের স্মৃতি এখনো পর্যন্ত আমাদের বয়ে বেড়াতে হচ্ছে। এরকম আপনারাও যে বেড়াতে এসছেন, আমরা যে বসবাস করি, আমাদের গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে ফ্রেজারগঞ্জ। ফ্রেজার সাহেব ছিলেন বলে ফ্রেজারগঞ্জ। হেনরি আইল্যান্ড, হেনরি সাহেব ছিলেন বলে হেনরি আইল্যান্ড। সেইরকম এটাতেও এডওয়ার্ড সাহেব ছিলেন বলে এই খাড়িটার নাম হয়েছে এডওয়ার্ড ক্রিক। এটা একটা দ্বীপ, এটার নাম বাদরিপুরিয়া, এই দ্বীপটা। আর এটাই হচ্ছে ফ্রেজারগঞ্জ কার্গিল সি বিচ। আপনারা যদি বকখালির সি বিচে নেমে সোজা হাঁটতে হাঁটতে চলে আসেন সি বিচ দিয়ে, পুরো একেবারে এই মোহনার মুখে চলে আসতে পারবে, তবে পথটা 5 কিলোমিটারে। আপনাদের পক্ষে সম্ভব নয়, হয় টোটো, নাহলে অটো, নাহলে প্রাইভেটে করে নেমে ঘুরে আবার বকখালি যেতে পারবেন। এই যে ম্যানগ্রোভ গাছগুলো বলছি বর্তমান, এই যে ম্যানগ্রোভ গাছগুলো দেখছেন না, এগুলো কিন্তু কোনো এক প্রকার গাছ নিয়ে ম্যানগ্রোভ গাছ হয় না, এটা বিভিন্ন প্রকার গাছ নিয়ে ম্যানগ্রোভ গাছ হয়। এর হচ্ছে প্রচন্ড মাটি ধরে রাখার ক্ষমতা। হ্যাঁ, এই কারণেই মাটিটাকে ধরে রাখে। এর দুটো মূল আছে, একটা শেষমূল, একটা শ্বাসমূল। আর এই ম্যানগ্রোভ গাছগুলো হচ্ছে কেউ, পানি, কোদাল, কেয়া, কেওড়া, তিতাল, বকরা, এই প্রকার গাছগুলো নিয়ে হয় ম্যানগ্রোভ গাছ। এর হচ্ছে প্রচন্ড মাটি ধরে রাখার ক্ষমতা। এই কারণেই মাটিটাকে ধরে রাখে। এর 2 রকমের মূল আছে, একটা শেষমূল, একটা শ্বাসমূল। আর এই মাটি ধরে রাখে বলেই সুন্দরবনের যত বদ্বীপগুলো আছে সব কিন্তু ম্যানগ্রোভ গাছের কারণেই আছে, নাহলে কবেই সমুদ্রের তলাতে তলিয়ে। আচ্ছা, আর এই যে সামনে এই যে খাড়িটা শেষ হবে, গিয়ে আমরা খানিকটা ওপেন সির ওপর দিয়ে যাবো বঙ্গোপসাগরে, দিয়ে আবার আপনাদের ঘুরিয়ে আনা হবে। আর এই সোজা যে নাক বরাবর যে দ্বীপটা দেখতে পাচ্ছেন না, ওটাই হচ্ছে মৌসুমী আইল্যান্ড। ওই যে বঙ্গোপসাগরের ওপরে যে দ্বীপটা দেখতে পাচ্ছেন না, ওটাই হচ্ছে জম্মু দ্বীপ। ওই যে আচ্ছা, জম্মু দ্বীপটা। ওকে ওকে। হ্যাঁ, পশ্চিমবাংলার শেষ প্রান্ত হচ্ছে এই বকখালি। এরপরে আপনি সি বিচে নেমে সোজা দক্ষিণ দিকে তাকাবেন, কোনো দ্বীপ, কোথাও কুল কিনারা কোথাও পাবেন না। এই বঙ্গোপসাগর, তারপরে ভারত মহাসাগর, একমাত্র ওই দক্ষিণ থেকে চালিয়ে গেলে লঞ্চটা দক্ষিণ মেরু ছাড়া আদার্স কোনো জায়গায় নেই। আর এই যে এপারে পাতিবড়িয়া, ওপারে বৌসরি, মাঝখান দিয়ে যে নদীটা দেখছেন না, ওই নদীটার নাম হচ্ছে চেনাই। চেনাই নদী পের হয়ে মৌসুমী দ্বীপ যেতে হয়। ওর পরে আর একটা নদী আছে, নদীটার নাম হচ্ছে মুড়িগঙ্গা। এই মুড়িগঙ্গা পের হয়ে সাগর দ্বীপ যেতে হয়, যেখানে কপিলমণির মন্দির আছে, গঙ্গাসাগর মেলা হয়। এই যে বঙ্গোপসাগর দেখছেন, এটাই হচ্ছে নিম্নচাপের আতুর ঘর। আজ পর্যন্ত যত নিম্নচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগর হয়ে তারপরে গতিপথে চার হয়েছে। যেহেতু আমরা উপকূলে বাস করি, কি হয়নি আমাদের ওপরে 2009 সাল থেকে। 2009 সালে আয়লা, তারপরে ফণি, তারপরে বুলবুল, তারপরে আমফান, তারপরে জাস, তারপরে গোলাবো, আবারও এই যে হয়ে গেল রেমাল, এই যে হয়ে গেল রেমাল। হ্যাঁ, এই বঙ্গোপসাগরের আতুর ঘরে যখন নিম্নচাপ সৃষ্টি হয়ে, যখন ঝড়ের সৃষ্টি হয়, এর ভয়ঙ্কর রূপ দেখলে হার্ট ফেল করে যাবে।
এক একটা ঢেউর উচ্চতা হয় নারকেল গাছ তাল গাছের থেকেও উঁচু, দম দম করে এইসব সিরিজের উপরে ভেঙে পড়ে। কত শান্ত স্নিগ্ধ এই পরিবেশ। এই সমুদ্রই যখন উত্তাল হয় তখন এক ভয়ঙ্কর রূপ নেয়। প্রকৃতির হয়তো এটাই খেলা, কখনো গড়ে কখনো ভাঙে, আর আমরা তার নিমিত্ত পুতুল মাত্র। আমাদের অনেকক্ষণ ওই মাঝগঙ্গায় আমরা দাঁড়িয়েছিলাম, এখন আমরা আবার ফিরছি। তিরিশ, 40, 50। 30, 40, 50? কোনটা 30 কোনটা 40? এটা 40, এটা 50। এটা একটু বেশি বেশি। আমরা এখন বেনিফিস থেকে বেরিয়ে যাচ্ছি হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ডটা এখান থেকেই শুরু। মোহনার ওপাশে সমুদ্র নিয়ে এটা একটা আইল্যান্ড। হেনরিটা ইংরেজদের নামে নামকরণ। এর ভেতরে কোনো ঘর বাড়ি দোকানপাট বসতি কোনো কিছু নেই, পুরোটাই ম্যানগ্রোভ ছিল। সিপিএমের আমলে কিরণানন্দ মৎস্যমন্ত্রী 1500 বিঘা ম্যানগ্রোভ পরিষ্কার করে 165 খানা মাছের বেড়ি করেছি। আর এখানে থাকার জন্য অনেক হোটেলও রেখেছে। একটা বেড়িতে 11 রকমের মাছ চাষ হয়, মিষ্টি মাছ, রুই, কাতলা, পোনা, বাগদা, তেলাপিয়া, জাপানি, ভাঙল, বোয়াল, ভেটকি। গ্রামের জন্য একটা গাড়ি যায় বিক্রি করার জন্য, আর বাকিগুলো সব বাইরে চালান চলে যায়। সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই স্পটটা খোলা থাকে, তারপরে নো এন্ট্রি হয়ে যায়, কাউকে ঢুকতে দেয় না। সুন্দরবনের এটা হচ্ছে লাস্ট অংশ, ম্যানগ্রোভ অরণ্য। এখান থেকে সুন্দরবন শুরু, শেষ হয়েছে ক্যানিং, বাসন্তী, ক্যানিং, গোসাপা, ঝড়খালি, ওই দিকটাই শেষ আছে। এই দ্বীপগুলোতে সুন্দরবনের কোনো হিংস্র জন্তু নেই, তবে বুনো শূকর, হরিণ, বানর, কেউটে, সাপ এইগুলো রয়েছে। ফোন পে জিপে কিছু হবে? হ্যাঁ, 70 টাকা করে। হ্যাঁ, 70 চলে গেছে। যেমন বকখালিতে যেমন রয়েছে পিকনিক স্পট, হ্যাঁ, এখানে ওরকম পিকনিক স্পট নেই। আসতে এই মেন রাস্তায় টোটোতে করে যাবে, সি বিচ পর্যন্ত যাবে, ওইখানে ঘোরাফেরা করলো, আবার রিটার্ন চলে আসবে। আচ্ছা, এখানে থাকা খাওয়ার জন্য, তার জন্য হোটেল রয়েছে, খাবার জন্য ক্যান্টিন রয়েছে, যে কেউ অর্ডার দিতে পারে, খাবার খেতে পারে। হ্যাঁ, এই তো ক্যান্টিন রয়েছে, এইসব হোটেল। এখানে থাকাও যায়। হ্যাঁ, স্পট বুকিং, অনলাইন বুকিং হয়, সল্টলেক বিকাশ ভবন থেকে বুক করা যায়। আর এখানে মোটামুটি থাকার জন্য কিরম কি ভাড়া লাগে? থাকার জন্য নিম্ন স্তরে নন এসি রয়েছে 1050। আচ্ছা, এবার 1400 টাকার কাছ থেকে 2200 টাকা পর্যন্ত এসি রয়েছে। আচ্ছা, 1400 থেকে 2200 এসি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর নন এসি 1050। এগুলো দুজনে থাকার জন্য। দুজনের থাকবে। ডরমেটারি সিস্টেম নেই? ডরমেটারি রয়েছে, আচ্ছা, ডরমেটারিও রয়েছে। রয়েছে, বেশি রেট হবে। হ্যাঁ, এখানে ক্যান্টিন যে রয়েছে, ক্যান্টিনে আগে থেকে খাবার তৈরি থাকে না, আগে থেকে অর্ডার দিতে হবে, সব জিএসটি নিয়ে কাটবে। জিএসটি হ্যাঁ, সরকারি যেহেতু।
এখানেই চা কফি জল সব পাওয়া যায়, যেখানে টোটো দাঁড় করালো। অটো পেয়ে গেছি, এখন যাচ্ছি স্টেশনের দিকে। 5:40-এর ট্রেনটা ধরবো। এখন ঘুরতে বাজে 4:46। দেখা যাক ধরতে পারি কিনা, মনে হয় তো ধরতে পারবো। ফাইনালি আমরা ট্রেনে উঠতে পেরেছি। 5:35-এ ট্রেনটা ছাড়ার কথা, আর এখন ঘড়িতে বাজে 5:35 এক্সাক্ট টাইমে। আর এই ট্রেনও ছেড়ে দিয়েছে। যদি আর 5-7 মিনিট দেরি হতো তাহলে কিন্তু ট্রেনটা পেতাম না, ট্রেনটা মিস হয়ে যেত। আর এখন ঘটি গরম নাড়ু ফাড়ু খাওয়া হচ্ছে, সব নাড়ু খাচ্ছে। এখন মুড়ি খাওয়া হচ্ছে, মুড়ি মাখা হচ্ছে। এবার দেখা হচ্ছে সোজা কলকাতায়। সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী এপিসোডে নতুন এক জায়গায়। টিল দেন, গুড বাই।